প্রিয় দর্শক, শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ শিশুদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। শিশুদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের পেডিয়াট্রিক নেফ্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ মাছরাঙাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, শিশুদের নেফ্রোটিক সিনড্রোম এই বিষয়টা সম্পর্কে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা দেখছিলাম যে আমাদের কিডনির প্রধান কাজই হচ্ছে আমাদের রক্ত পরিষ্কার করা, এবং এই পরিষ্কার করার জন্য যে ছাঁকনিটা কিডনিতে রয়েছে, আমরা যাকে মেডিকেল টার্মে গ্লোমেরুলার মেমব্রেন বলে থাকি, এই ছাঁকনিটা যখন দুর্বল হয়ে যায় তখন অপ্রয়োজনীয় পদার্থের পাশাপাশি কিডনি থেকে বেশ কিছু প্রয়োজনীয় পদার্থ বের হয়ে যায়। যেমন আমরা এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হলো অ্যালবুমিন। তো পেশাবের সাথে যখন অ্যালবুমিন বের হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই রক্তের অ্যালবুমিন কমা শুরু করে। এই রক্তের অ্যালবুমিন কমার সাথে সাথেই দেখা যাচ্ছে যে শরীরটা ফোলা শুরু করে। তো এটা সিনড্রোম, অর্থাৎ কয়েকটা উপসর্গ মিলেই দেখা যাচ্ছে যে আমরা এই নেফ্রোটিক সিনড্রোমটাকে ডিফাইন করে থাকি। যেমন পেশাবের সাথে অ্যালবুমিন যাওয়া, রক্তের অ্যালবুমিন কমে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শরীর ফুলে যাওয়া। এবং আমরা যদি ব্লাড টেস্ট করে থাকি আমরা এটা রক্তের অ্যালবুমিন কমে যাওয়ার পাশাপাশি আমরা দেখতে পাই যে রক্তের কোলেস্টেরলের মাত্রাও বেড়ে গেছে। তো এই টোটাল জিনিসটাই হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে কোন বয়সী বাচ্চাদের আসলে নেফ্রোটিক সিনড্রোমটা কমনলি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আসলে কোন বয়সে এটা হয়ে থাকে। তো এটা আসলে জন্ম থেকেও আসতে পারে। সো আমরা যেটাকে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম বলি, এবং আমরা খুব কমনলি পাই এমন না, তবে সব থেকে কমনলি যেটা পাই 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগটা শুরু হয়। আচ্ছা, 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। স্যার, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমের কথা বলছেন, এটা কি অ্যাকোয়ার্ডও হতে পারে? নেফ্রোটিক সিনড্রোম কনজেনিটাল বলি আমরা যেটা ধরেন মায়ের জন্মের পরেই, অর্থাৎ কোনো জন্মগত কোনো কারণে, যেটা আমরা এখন সবথেকে বেশি আলোচনা করছি সেটা হলো যে জেনেটিক কারণে মানুষের যে বিভিন্ন রোগ হয়ে থাকে। তো কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম আমরা যেটা বলি যে জন্ম থেকে আসতেছে, এটা কোনো না কোনো জেনেটিক অ্যাবনর্মালিটিস বা কোনো জেনেটিক মিউটেশনের কারণে এইটা এসে থাকে। আর অ্যাকোয়ার্ড বা পরবর্তীতে আসে যে রোগগুলো, এটা যদিও আমাদের তথ্যচিত্রে বলা হয়েছে যে এটার বেশিরভাগের কারণ জানা যায় না। তো বিজ্ঞানীদের আপ টু নাও যে গবেষণাগুলো রয়েছে তার মধ্যে যতটুকু জানা যায় যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায় বা ইমিউন সিস্টেমের কোনো ঘাটতির কারণে, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই গ্লোমেরুলার যে মেমব্রেনের যে মানে মেমব্রেনের যে ছিদ্রটা, অর্থাৎ পথোসাইটের যে গ্যাপটা, এই গ্যাপটা বেড়ে যায়। তো তখন এই ইমিউন সিস্টেমের ডিসফাংশনের কারণেই এটা মেইনলি হয়ে থাকে। এছাড়া আরও কিছু কিছু রোগের কথা আমরা তথ্যচিত্র থেকে জেনেছি, যেমন কমনলি আপনার কিছু ক্যান্সারের কারণে হয়ে থাকে, হেপাটাইটিস বি, সি বা আরও অন্যান্য বিভিন্ন পোকামাকড়ের কামড় বা আরও ইনফেকশনের কারণে এই নেফ্রোটিক সিনড্রোম রোগটা হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই রোগটা কতটা কমন? এটাও আমরা বলে থাকি যে এটা শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতে মোটামুটি একই রকম। অর্থাৎ বাচ্চাদের যত ধরনের কিডনি রোগ হয়ে থাকে এর 2/3ই নেফ্রোটিক সিনড্রোম। অর্থাৎ আপনি যে কোনো বাচ্চাদের কিডনি আউটডোরে গেলেই দেখবেন যে বেশিরভাগই এই ফোলা বাচ্চা নেফ্রোটিক সিনড্রোম নিয়েই বসে আছে। এটাই মোস্ট কমন রোগ। আচ্ছা স্যার, এটার কি কোনো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কি আছে যে 1000-এ বা 100 জনে কয়েকটা বাচ্চা আসলে এরকম আক্রান্ত হচ্ছে? রিসেন্ট কি কোনো পরিসংখ্যান আছে বাংলাদেশের? বাংলাদেশের যে পরিসংখ্যানটা আছে এটা বেশ পুরানো, কারণ আসলে হাসপাতালে কতগুলো নেফ্রোটিক সিনড্রোম আসতেছে এটা এখন অতটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটার ম্যানেজমেন্টের দিকে আমরা বেশি অগ্রসর হয়েছি বর্তমানে। তো যেটা ধরেন আমাদের 2009-10 এই সময়কার যে গবেষণাগুলো ছিল কয়েকটা হসপিটালে, যেমন ধরেন ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারপরে বাংলাদেশ শিশু হসপিটাল, এই কয়েকটি ইনস্টিটিউট মিলেও আমরা দেখছি যে মোটামুটি
2/3 অর্থাৎ ধরেন আপনার 100 জনে প্রায় 50-60 জনের অথবা 20 জনের এরকম 12-13 জনের এরকম আমরা নেফ্রোটিক সিনড্রোম পেয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি তো শুরুতে বলছিলেন এই কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমের কথা, একটু জানতে চাই এটার সাথে কি কোনো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অ্যাসোসিয়েশন আছে কিনা? বাবা মার যদি ছোটবেলায় থেকে থাকে সেটা ট্রান্সমিট হবে ছেলে মেয়ের ক্ষেত্রে, অফস্প্রিং এর ক্ষেত্রে, এরকম কি কোনো হিস্ট্রি আছে কিনা? এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে যদি বাবা মায়ের থাকে নেফ্রোটিক সিনড্রোম, সেই ক্ষেত্রে এটা পরবর্তী প্রজন্মে আসবে এমন কোনো ঘটনা নাই। কিন্তু কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম যেটা আমরা যে কয়েকটা স্পেসিফিক টাইপকে মানে জেনেটিক মিউটেশনকে আমরা ডিফাইন করে থাকি, ওদের প্রেজেন্টেশনটা টোটালি ডিফারেন্ট। তো ওদের ক্ষেত্রে হয়তো বা বাবা মায়ের দুজনের মধ্যেই কিছু না কিছু জেনেটিক মিউটেশন থাকে যেটা তাদের মধ্যে হয়তো প্রকাশ নাও পেতে পারে। সো প্রকাশ পেলে বাবা মায়ের মধ্যে থাকলেই যে বাচ্চার হলেই সেটা কনজেনিটাল হবে এরকম না, কনজেনিটালটা টোটালি ডিফারেন্ট টাইপ যেটা জন্মের পরপরই ধরা পড়ে। আর আরেকটা বিষয় এখানে জানাটা জরুরি, সেটা হলো ফ্যামিলিয়াল নেফ্রোটিক সিনড্রোম। দেখা যাচ্ছে যে সিবলিংয়ের মধ্যে অর্থাৎ ভাই বোনের মধ্যেও নেফ্রোটিক সিনড্রোমটা আসতেছে। ইভেন দেখা যাচ্ছে যে কাজিনের মধ্যে ছিল বা মামা খালা বা অন্যান্য কোনো আত্মীয়র মধ্যে নেফ্রোটিক সিনড্রোম ছিল, যেটা পরবর্তী প্রজন্মেও এটা নেফ্রোটিক সিনড্রোম হিসাবে আসছে। সো সেই জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু এটা খুব কমন একটা ডিজিজ, ইমিউনোলজিক্যাল ওরিয়েন্টেড ডিজিজ হয়ে থাকে, তো আমার জেনেটিক টেস্ট করে এটা প্রুফ করাটাও ডিফিকাল্ট ফিনান্সিয়ালি এবং সোশ্যালি। সো সবসময় আসলে ওইভাবে এটা বের করা যায় না বা ডিফাইন করা যায় না আর কি। একটু জানতে চাই এটা কি কোনো ক্লিনিক্যাল ফিচার বা ক্লাসিক্যাল ট্রায়াড আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেহেতু নেফ্রোটিক সিনড্রোম সে তো অবশ্যই একটা মানে একটা ক্লিনিক্যাল ফিচার কয়েকটা সিস্টেমের উপরে ডিপেন্ড করে। তো আমরা যেটা আলোচনা করছিলাম সব থেকে শুরুতে যে জিনিসটা আমরা পাই সেটা হলো যে শরীর ফুলে যায়। বাবা মা তখনই নোটিস করে যে এই শরীরটা ফোলা শুরু করছে। তো শরীর ফোলাটা সাধারণত দেখা যায় যে আর সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ মুখ ফুলে ওঠে, আর আস্তে আস্তে দিনের শেষে সেটা অনেকটাই কমে আসে। এবং এই চোখ মুখ ফোলাটা কয়েকদিন পারসিস্ট করার পরবর্তীতেই দেখা যাচ্ছে যে পাটা ফুলে উঠছে, বাচ্চাটা আগের মতো খেলছে না, একটু দুর্বল মনে হচ্ছে। এবং লক্ষ্য করলে দেখা যায় যে তার পেশাবের পরিমাণটাও কমে গেছে। আগে যেখানে ডেইলি 5-6 বার করে পেশাবে যেত, সেখানে দেখা যাচ্ছে যে হয়তো সকালে একবার করছে, রাতে বা সন্ধ্যায় একবার করছে, খুব কম পরিমাণ পেশাব করে। যা কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখি যে অনেকে পেশাবের সাথে রক্তও যেতে পারে। এই 2-3টা সিমটমই মোস্ট প্রমিনেন্ট, এবং এর পরবর্তীতে যখন ডাক্তারের কাছে যায় তখন বেসিক কিছু টেস্ট করলেই বোঝা যায় যে আসলে এটা নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, আপনি তো কিছু উপসর্গ বা লক্ষণের কথা বলছেন যেটা দেখে আসলে বাবা মা পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টের কাছে আসছেন। আচ্ছা, একটু জানতে চাই যে অ্যাজ আ ডক্টর বা ফিজিশিয়ান আপনি কি কি স্যার সাইন দেখতে পান একটা পেশেন্টের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে? ধন্যবাদ আপনাকে। এইটা নেফ্রোটিক সিনড্রোম আসলে যখন শরীর ফুলে বাচ্চাটা যখন সিমটম আসে তখন একজন পেডিয়াট্রিশিয়ানের কাছেই যায়। তো আমরা সাধারণত যারা স্পেশালিস্ট প্র্যাকটিস করি আমরা একটু লেট প্রেজেন্টেশনই পেয়ে থাকি, অর্থাৎ হয়তো কোথাও এটা ডায়াগনোসিস হওয়ার পরে রেফার করছে বা কোনো কমপ্লিকেটেড কেসগুলি আমরা পেয়ে থাকি। তো এই প্রেজেন্টেশনগুলো টিপিক্যালি সবার ক্ষেত্রে একই রকমই থাকে, শরীর ফোলা। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম এই রোগটা আবার ফেরত আসে বা পরবর্তীতে যখন আমাদের কাছে রেফার্ড হয় তখন বেশিরভাগ বাবা মাই ততদিনে কিছুটা ট্রেন্ড আপ হয়ে যান, তারা বাসাতে বাচ্চার ইউরিনটা টেস্ট করাটা শিখে ফেলেন এবং তখন তারা এসেই বলেন যে 5 দিন 10 দিন বা এইভাবে ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে, এবং তারা অনেকটাই ডিফাইন করতে পারেন যে আসলে প্রোটিন যাওয়ার পরিমাণটা কত বেশি। তো আমরা মেইনলি এই কয়েকটা জিনিসই বাবা মার কাছ থেকে জেনে থাকি। আচ্ছা স্যার, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে শিশুদের নেফ্রোটিক সিনড্রোম, এটার কি কোনো টাইপস বা প্রকারভেদ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা টাইপস বা প্রকারভেদ আছে, যেমন এটা অ্যাডাল্টের থেকে অনেকটাই ডিফারেন্ট বাচ্চাদেরটা। আমরা বলে থাকি যে একটা ভালো ধরনের আর একটা হলো খারাপ ধরনের। তো খারাপ ধরনেরটা আমরা টোটাল বলি যে 20%, মানে টোটাল নেফ্রোটিক সিনড্রোমের 20%ই হচ্ছে এফএসজিএস বা স্টেরয়েড রেজিস্ট্যান্ট টাইপের হতে পারে, মানে স্টেরয়েড রেজিস্ট্যান্ট টাইপের হতে পারে। এটারও হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ অনেক ধরনের হতে পারে, তবে বেশিরভাগ যেটা আমরা বলি যে 80% এটাই স্টেরয়েড রেসপন্সিভ বা মিনিমাল চেঞ্জ ডিজিজ হয়ে থাকে, মানে খুব সামান্য কিছু অ্যাবনর্মালিটিস এটার মধ্যে থাকে। তবে এই জায়গাটা খুবই লক্ষণীয় যে যেহেতু আমরা ভিডিওতেও দেখতেছিলাম যে এই রোগটা বারবার আসে বা এই রোগটার
এটাই নেচার যে বেশিরভাগ ক্ষেত্রে এটা রিল্যাক্স করে অর্থাৎ আবার আসতে থাকে। তবে এখানে ঠিক একটা পার্সেন্টেজ অর্থাৎ মোটা দাগে যদি বলি যে এটা 1/3 অর্থাৎ 30% দেখা যাবে যে এটা জীবনে একবারই হয় আর কখনোই এটা আসে না। আর বাকি 30%-এর ক্ষেত্রে দেখা যায় বা 35%-এর ক্ষেত্রে দেখা যায় যে এটা হয়তো প্রতি বছরই 1 থেকে 2 বার আসছে, কারো 12 থেকে 13 বছর পর্যন্ত, কারো 17-18 বছর পর্যন্ত আমরা দেখছি এই রোগটা আসে। তবে এদের ক্ষেত্রে বেশিরভাগেরই এটা ভালো হয়ে যায়। আর লাস্ট যে টাইপটা রয়েছে যারা স্টেরয়েড রেসপন্সিভ অর্থাৎ স্টেরয়েড ওষুধ দিলে এটা ভালো হয়ে যায়, তাদের মধ্যে আছে এই রোগটা বারবার আসার একটা প্রবণতা দেখা যায়। যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতি বছরে 4-5 বার চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে যে ওষুধ বন্ধ করার সাথে সাথে চলে আসে, বা ওষুধ চলা অবস্থাতেই কখনো ডোজ কমালে বা অবস্থাতেই চলে আসে এই রোগটা। তো মোটামুটি এটা 3 ভাগেই বিভক্ত, যেটা আপনার স্টেরয়েড রেসপন্সিভ। এছাড়া হিস্টোপ্যাথোলজিক্যালি যদি এগুলোকে আবার একটু আলোচনা করতে হয়, তাহলে এখন তো আসলে ডায়াগনোসিস, বিশেষ করে আমাদের প্যাথোলজিস্টদের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা প্রসিডিউরগুলো এত বেশি ইমপ্রুভ করতেছে, যার ফলে আমরা অনেক ধরনের হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ পাচ্ছি, যেটা আমাদেরকে এটার ফিউচার প্রগনোসিস এবং ট্রিটমেন্ট ব্যাপারে খুব হেল্প করতেছে। সো সেক্ষেত্রেও এটা বেশ অনেক ধরনের হয়ে থাকে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে যখন একটা নেফ্রোটিক সিনড্রোম ক্লিনিক্যালি তো ডায়াগনোসিস হলো, কিছু তো বায়োকেমিক্যাল টেস্ট বা ইনভেস্টিগেশন আমরা সাধারণত করে থাকি বা সাজেস্ট করে থাকি, সেগুলো যদি সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এটা প্রথমেই আমাদেরকে, যেহেতু এটা কিডনি রোগ, আমাদের একটা ইউরিন টেস্ট করতে হবে। সো এটা ইউরিন একটা রুটিন টেস্ট করলেই আমরা দেখতে পারবো যে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে, ইউরিনের সাথে কোনো কোনো ক্ষেত্রে ব্লাডও যেতে পারে। পরবর্তীতে আমাদেরকে রক্তের সিরাম অ্যালবুমিন, যেটা ব্লাড ইউরিনের সাথে অ্যালবুমিন চলে গেলে রক্তে যেটা কমে যায়, ক্রিয়েটিনিন দেখা যায় রেনাল ফাংশনটা কেমন আছে, পাশাপাশি কোলেস্ট্রল দেখা যায় এটা আসলে কোলেস্ট্রলটা বেড়েছে কিনা। পাশাপাশি আমরা যে অন্য কারণগুলোও চিন্তা করি, এরকম শরীর ফুলে যাওয়ার যেটা নেফ্রাইটিক সিনড্রোম হতে পারে বা অন্য কোনো ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের আরও যে টেস্টগুলো, ধরেন ফুল রেনাল প্যানেলগুলো দেখা, ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখা, এই বেসিক কিছু টেস্ট করলে মোটামুটি আমরা ইনিশিয়ালি ডায়াগনোসিস করতে পারি। তবে কোনো কোনো ক্ষেত্রে যখন আমাদের অনেক বেশি ইউরিনের সাথে প্রোটিন যায়, সেক্ষেত্রে আমাদের 24 ঘন্টার পেশাবের টেস্টও করা প্রয়োজন হয়, যে এটা আসলে কত বেশি প্রোটিন যাচ্ছে সেটা দেখার জন্য। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বেশ কঠিন হলেও তারপরে কোনো কোনো সময় করতে হয়, কারণ এটার উপরেও নির্ভর করে যে আসলে এটা কোন টাইপের নেফ্রোটিক সিনড্রোম হয়েছে এবং এটার ভবিষ্যৎ ম্যানেজমেন্ট প্ল্যানটা কেমন হবে। আচ্ছা স্যার, আপনি শুরুতে বলছিলেন যে ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা গ্লোমেরুলার ডিসফাংশনেরই একটা ডিফেক্ট হচ্ছে এই নেফ্রোটিক সিনড্রোম। এক্ষেত্রে আসলে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এটা কি ফুললি হেরিডিটারি কি বলা যাবে? ইমিউনোলজিক্যাল যে বিষয়টা, আমরা যেটা দেখছি যে ধরেন নর্মালি আমাদের যে বডির ইমিউন সেল, যে বি সেল, টি সেল, এখানে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না। তো ওইখানে আমাদের টি সেল ডিসফাংশনের একটা ইম্পর্ট্যান্ট রিলেশন বা অ্যাসোসিয়েশন অনেক সময় চিন্তা করা দেখা যাচ্ছে যে যাদের ফ্যামিলিতে অ্যাজমা, হাঁপানি বা অ্যালার্জির প্রবলেম আছে, বা যেসব বাচ্চার মধ্যে অ্যাজমা আছে, ওই সব বাচ্চার মধ্যে দেখা গেছে যে 40% ক্ষেত্রে এই রোগটা আসতে পারে। তো হেরিডিটারি বিষয়টা তো একটু ডিফারেন্ট, যে এটা অন্য কোনোভাবে ইনহেরিট করছে কিনা, বাট এটা মোস্টলি ইমিউনোলজিক্যাল, যেটা আমরা চিন্তা করি যে বডির ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড। একটু জানতে চাই যে কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন এখানে ভূমিকা পালন করে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা ইনিশিয়ালি একটা আলট্রাসোনোগ্রাফি করে থাকি, যে আসলে কিডনির সাইজ বা অন্য সব কিছু ঠিক আছে কিনা। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা বুকের এক্সরেও করে থাকি, যেটা আমরা মেইনলি দেখি যে তার এই রোগের সাথে কোনো টিবি বা যক্ষা রোগ আছে কিনা। যেহেতু আপনি জানেন যে আমাদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে টিবি বা যক্ষা রোগের পরিমাণ অনেক বেশি। সো সেক্ষেত্রে এটা আমরা একটু এক্সক্লুড করার চেষ্টা করি। যে এই পাশাপাশি আমরা একটা জিনিস দেখি যে অনেক সময় কোনো কোনো বাচ্চার এই নেফ্রোটিক সিনড্রোম শুরু হওয়ার কারণ হিসেবে কোনো বুকে ইনফেকশন, নিউমোনিয়া বা এই জাতীয় থাকতে পারে, অথবা যদি বেশ সিভিয়ার পর্যায়েও আসে, তখন দেখা যায় যে অনেকে সারা শরীর যখন ফুলে যায়, তখন পেটে বা সারা শরীরে পানি আসার পাশাপাশি বুকের ভিতরে ফুসফুসেও পানি আসে, ফুসফুসের পাশে। সো এইটা দেখার জন্য আমরা বুকের এক্সরে করে থাকি। আচ্ছা স্যার, একটু যদি জিজ্ঞাসা করি আপনাকে যে রেনাল বায়োপসি, এটা সম্পর্কে একটু জানতে চাই, আর আসলে কোন কোন ক্ষেত্রে এটা ইন্ডিকেটেড একটা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমাদের রেনাল বায়োপসি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এখানে।
যেটা আমাদেরকে আলটিমেটলি বেশ কিছু ক্লু দেয় বা বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়। যেমন ধরেন আমরা এই যে নেফ্রোটিক সিন্ড্রোমের অনেকগুলো টাইপ একটু আগে আলাপ করছিলাম, তো এখানে এটা আসলে কোন টাইপের নেফ্রোটিক সিন্ড্রোম, এটা কি ভালো ধরনের নাকি এটা খারাপ ধরনের। সেকেন্ডলি হচ্ছে যে এই নেফ্রোটিক সিন্ড্রোমটা আসলে তার কোন ওষুধটাই অ্যাপ্রোপ্রিয়েট বা কোন ওষুধটা দিয়ে চিকিৎসা করলে এটা ভালো হবে বা কন্ট্রোলে থাকবে। থার্ড একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নেফ্রোটিক সিন্ড্রোমটা আমরা একটা টোটাল টার্মে বলছি যে এটা নেফ্রোটিক সিন্ড্রোম হচ্ছে, তো এটা আসলে এক্স্যাক্টলি কোন টাইপের, তার হিস্টোলজিক্যাল টাইপ কি বা তার কি ইমিউনোলজিক্যাল প্রোফাইল আছে। সো যেটা ডিপেন্ড করবে যে এটা আসলে এটা প্রগনোসিস কি, মানে অনেক বাবা মাই জানতে চান যে এটা 12 বছর 17 বছর 18 বছর এটা আসলে ভবিষ্যৎ কি, মানে এটা কখন যে শেষ হবে বা এটা অ্যাডাল্টহুডেও এটা যেতে পারে কিনা, মানে এই প্রগনোসিসটা জানার জন্য হলেও আমাদেরকে এই বায়োপসিটা করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি শুরুতেই দেখি যে এটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট, অর্থাৎ আমরা যে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি প্রেডনিসোলোন বা অন্য যে কোনো টাইপের স্টেরয়েড দিয়ে, এটা যদি শুরুতেই এটা রেসপন্স না করে তখন আমরা ইনিশিয়ালি রেনাল বায়োপসির প্ল্যান করি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেহেতু এটা রেসপন্স করে, অর্থাৎ 80%ই তো আমরা বলতেছিলাম যে এটা রেসপন্স করে। সো সেক্ষেত্রে যাদের জন্য এটা বারবার আসতে থাকে এবং এই স্টেরয়েডের পাশাপাশি তাদের রোগটা কন্ট্রোল করার জন্য অন্য ওষুধ দিতে হয়, তখন আমরা ওই অন্য ওষুধ সিলেকশনের জন্য, বিশেষ করে যখন আমরা সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস জাতীয় ওষুধ যেটা আমরা তথ্যচিত্রে দেখছিলাম, এই ওষুধটা শুরু করার আগে আমরা অবশ্যই রেনাল বায়োপসি করে নেই। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে সিটি স্ক্যান, এমআরআই অফ দ্য কেইউবি রিজিয়ন অথবা আল্ট্রাসাউন্ড অফ দ্য কেইউবি রিজিয়ন, কোনটার ক্ষেত্রে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন সময় আমরা আসলে কোনটা করে থাকি? নেফ্রোটিক সিন্ড্রোম ডায়াগনোসিসের জন্য আসলে এই তিনটার একটারও অত বেশি জরুরি প্রয়োজনীয়তা নাই। তবে আমরা ইনিশিয়ালি একটা আল্ট্রাসোনোগ্রাফি করার চেষ্টা করি, কারণ আসলে একটা গ্রোয়িং বেবি বা একটা ছোট বেবির কিডনি সাইজ বা অন্য বিষয়গুলো কেমন আছে সেটা দেখার জন্য, বা তার অন্য কোনো জন্মগত ত্রুটি রয়েছে কিনা। এছাড়া আমরা যদি তার যদি উচ্চ রক্তচাপ থাকে, তো অনেক পেশেন্টেরই এখানে উচ্চ রক্তচাপের একটা সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রেই আমরা যদি চিন্তা করি যে রেনাল আর্টারি স্টেনোসিস বা এই ধরনের কোনো প্রবলেম রয়েছে কিনা, তো সেটা এক্সক্লুড করার জন্য আমরা সিটি এনজিওগ্রাম বা এই জাতীয় পরীক্ষা করে থাকি। তবে নেফ্রোটিক সিন্ড্রোম ডায়াগনোসিসের জন্য আমরা সিটি বা এমআরআই ধরনের টেস্ট করি না। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে যখন একটা পেশেন্টের এরকম নেফ্রোটিক সিন্ড্রোম ডায়াগনোসিস হয়, যদি ট্রিটমেন্ট সময় মতো না নেওয়া হয়, কি কি কমপ্লিকেশন আসলে ডেভেলপ করতে পারে? ধন্যবাদ। এখানে কয়েকটা জিনিস, একটা হলো ট্রিটমেন্ট সময় মতো শুরু না করা, মানে দেরিতে করা, আর ট্রিটমেন্টটা একেবারেই না করা। তো যদি আপনি এটা দেরিতে শুরু করেন, তো সেক্ষেত্রে শরীরটা ফুলতে শুরু করে এবং এই শরীর ফুলাটা এত সিভিয়ার হয়ে যায় যে আমরা দেখছি যে একেবারে ফুল বডি টাইট ইডিমা ডেভেলপ করে। সেকেন্ডলি যখন বুকে ফুসফুসে পানি চলে আসে, তখন ফুসফুসে ইনফেকশন হতে পারে, কাশি এবং শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো হতে পারে। যখন ফুসফুসে পানি আসার আগে পেটে অনেক বেশি পানি আসে, তখন পেটের পানি দিয়ে অনেক সময় পেরিটোনাইটিস, অর্থাৎ পেটের পর্দার বা পানিতে ইনফেকশন হতে পারে। আবার অতিরিক্ত পানি হওয়ার কারণে পেটে এটা দেখা গেছে যে একটা বুকের উপরে একটা চাপ তৈরি করেছে। এই বাচ্চাগুলো ঠিকমতো শুতে পারে না, শুয়ে ঘুমাতে পারে না এবং তারা অনেক বেশি চাপ অনুভব করে, এবং যখন এই চাপের পরিমাণ আসলে আরও বেশি বাড়তে থাকে, তখন অনেকের দেখা যাচ্ছে যে হার্নিয়া চলে আসে, বা কারো প্রস্রাবের রাস্তাতেও, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে পেশাবের থলিতে বা মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তায় বা প্রস্রাবের জায়গাগুলো অনেক ফুলে যায়, এখানেও এসে পানি জমতে পারে। আচ্ছা স্যার, আপনি ইনফেকশনের একটা রোলের কথা বলছিলেন যে ইনফেকশাস কোনো কজ আছে কিনা, এটা সম্পর্কে যদি একটু বলেন নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে। নেফ্রোটিক সিনড্রোমের জন্য সবথেকে জরুরি যেটা জানা, যে তার এই এপিসোডটার সাথে কোনো ইনফেকশন অ্যাসোসিয়েটেড কিনা। যেটা আমরা বলছিলাম যে অ্যাজমা থাকলে বা অন্য যে কোনো ইনফেকশনের সাথেও এটা ট্রিগার্ড হয়ে শুরু হতে পারে নেফ্রোটিক সিনড্রোম। আর কারণের জন্য অনেক সময় আমরা যেটা করে থাকি সেটা হলো হেপাটাইটিস বি, সি, এই ধরনের কোনো ভাইরাস দিয়ে এই নেফ্রোটিক সিনড্রোমটা হয়েছে কিনা সেটা দেখে থাকি। আচ্ছা স্যার, যেহেতু হেপাটাইটিসের কথা বললেন, একটু জানতে চাই যে এইসব ক্ষেত্রে ভ্যাকসিনেশনের কি কোনো রোল আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে তো অলরেডি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন অ্যাভেলেবল, এবং প্রত্যেকটা বাচ্চাই 1 বছরের আগেই এই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে ফেলে। তবে সেই ক্ষেত্রে আমরা আসলে যেটা আজ থেকে হয়তো 10-15 বছর আগে আমরা যেরকম পেতাম, এখন আসলে এরকম একটা পাই না। সো ভ্যাকসিনেশন যে এত সুন্দরভাবে আমাদের দেশে মেনটেন হয় এপিআই এর মাধ্যমে, সো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে এই
হেপাটাইটিস থেকে আমরা আসলে এখন খুব বেশি একটা নেফ্রোটিক সিনড্রোম পাই না। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে স্টেরয়েড বা প্রেডনিসোলনে রেসপন্স করছে, আর কিছু কিছু আছে যেটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট। এই দুইটার মধ্যে একটু পার্থক্য জানতে চাই, এবং যদি রেজিস্ট্যান্ট হয় সেক্ষেত্রে আসলে আমাদের অল্টারনেটিভ ট্রিটমেন্টটা কীরকম হয়? ধন্যবাদ আপনাকে। মেইনলি আমাদের শুরুতেই জানা দরকার যে আমরা আসলে চিকিৎসা করি কি ওষুধ দিয়ে। আমরা প্রেডনিসোলন বা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করি। ওয়াইডলি প্রেডনিসোলনটা ইউজ হয়, এছাড়া অন্যান্য যে টাইপের স্টেরয়েডগুলো আছে সেগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি বা কেউ কেউ এটা প্র্যাকটিস করে থাকেন। তো স্টেরয়েড দেওয়ার পরে আমরা সাধারণত এক্সপেক্ট করি যে 10 থেকে 15 দিন বা 7 থেকে 10 দিনের মধ্যে পেশেন্টটা রেসপন্স করবে এবং মোটামুটি ইমপ্রুভ হওয়া শুরু করে। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু তারপরেও আসলে পেশেন্টের পেশাবের সাথে প্রোটিন যাওয়াটা এতটা ভালো কন্ট্রোলে আসে না। সো আমরা যদি এটা দেখি যে 4 থেকে 6 সপ্তাহের মতো একেবারেই আমরা ওষুধ দিয়েই যাচ্ছি কিন্তু তার আসলে কোনো ইমপ্রুভমেন্ট নাই, হয়তো শারীরিক কিছুটা ইমপ্রুভমেন্ট সিমটোমেটিক হয় কিন্তু ইউরিনের সাথে প্রোটিন যাওয়া বন্ধ হচ্ছে না, তবে সেই ক্ষেত্রেই আমরা এটাকে বলে থাকি যে এটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট, মানে স্টেরয়েড এখন আর আসলে তার কাজ করছে না। তো এই নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাদের কারো কারো শুরুতেই ওই জিনিসটা দেখা দিতে পারে, বা কারো কারো ক্ষেত্রে শুরুতে এটা স্টেরয়েড সেন্সিটিভ থাকলেও পরবর্তী পর্যায়ে যে দেখা যায় যে এটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট হতে পারে। সো এইটার টাইপটা আসলে কোর্স অ্যালং দ্য কোর্স এটা চেঞ্জ হতে পারে। তো যখন এটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট হয়ে থাকে তখন আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এটার হিস্টোলজিক্যাল টাইপটা জানা, এবং হিস্টোলজিক্যাল টাইপটা জেনেই এটার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা যে আমরা আসলে কী টাইপের অসুখ এবং কী ওষুধ দিব। তো সেই ক্ষেত্রে বাবা মারা অনেক সময় ওরিড থাকেন যে আসলে রেনাল বায়োপসি এটা কত বড় একটা প্রসিডিউর, অজ্ঞান করতে হবে বা কী করতে হবে, কী হবে না হবে। তবে তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদেরকে এই হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ যেটা, এটা আসলে টিস্যু টাইপটা জানাটা খুবই জরুরি, এবং সেটার উপরে ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করাটা জরুরি। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে স্টেরয়েডের কথা আমরা যেহেতু বলছি, আমরা তো জানি যে একটা সার্টেন টাইম পরে এটা একটু ট্যাপারিং অফ দ্য ডোজ করাটা খুব জরুরি। নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে আসলে স্টেরয়েডের ডোজের স্কেডিউলটা কীরকম হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। এখানে স্টেরয়েডটা আমরা ইনিশিয়াল এপিসোডে সাধারণত 3 মাসের চিকিৎসা দিয়ে থাকি। প্রথম 1.5 মাস আমরা প্রতিদিনের ডোজ দিয়ে থাকি, এবং এর পরবর্তীতে আমরা একদিন পর পর ডোজ দিই। সেখানে একটা জিনিস জানা জরুরি যে আসলে এই ট্যাপারিংটা কেন, কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমাদের স্টেরয়েডের অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে, অর্থাৎ আমরা যে ওষুধই খাই না কেন প্রতিটা ওষুধের একটা সাইড ইফেক্ট রয়েছে। আমাদের স্টেরয়েড এখানে একটা ইম্পর্ট্যান্ট ওষুধ যেটা আসলে অনেক বড় একটা সাইড ইফেক্ট প্রোফাইল নিয়ে আমাদের সামনে আসে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ওষুধ দিয়েই রোগীকে চিকিৎসা করতে হবে, এবং এই ওষুধ দিয়েই আবার ওষুধটাকেই এমনভাবেই ব্যবহার করতে হবে যেন এটা দিয়ে সাইড এফেক্ট না হয়। সো সে কারণেই আমরা এটাকে ট্যাপারিং করি, এবং ট্যাপারিং করে আস্তে আস্তে এটা বন্ধ করে দিই। একটু জানতে চাই যে স্টেরয়েডের কি কোনো শর্ট টার্ম বা লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা বিশেষ করে প্যারেন্টসদের জন্য জানা, কারণ হচ্ছে যে ওষুধটা আমরা দিচ্ছি এটা কমপ্লিট সাইড ইফেক্ট প্রোফাইলটা তাদের জেনে শুরু করা উচিত। আমরা প্রথমেই যেটা বলি যে এই ওষুধটা খেলে অনেক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে 3 মাসের জন্য এই ওষুধটা দিচ্ছি বা পরবর্তীতে রিল্যাপসের জন্য যখন দিব, তখন বাচ্চাকে অবশ্যই একটু অন্যদের থেকে দূরে রাখা, বিশেষ করে বাসা থেকে যদি কারো ঠান্ডা কাশি বা এই ধরনের রোগ থাকে, বা আশেপাশের বাসায় যদি চিকেন পক্স থাকে বা কোনো ধরনের অন্য যে কোনো ধরনের সংক্রামক রোগ থাকলে অবশ্যই তা থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে এই সময় বাচ্চা স্কুলে যেতে পারবে, তবে যেহেতু আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের সর্দি কাশি ঠান্ডা বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন অনেক বেশি হয়, সো সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করা, বাচ্চাটাকেও এভাবে আমরা ট্রেন করার চেষ্টা করি যে স্কুলে ক্লাসে গেলে ক্লাসরুমের ভিতরে, অর্থাৎ যে জায়গাটাতে কেউ ঠান্ডা কাশি হাঁচি কাশি বা কারো জ্বর আছে, তো সেখান থেকে একটু দূরে বসা। সেকেন্ডলি যে জিনিসটা জরুরি জানা, সেটা হচ্ছে যে স্টেরয়েড ওষুধটা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাচ্চারই অ্যাপেটাইটটা অনেক বেশি ইনক্রিজ করে। সো সেই ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এর কোলেস্ট্রল বেশি আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডায়েটারি কন্ট্রোল, একটা স্ট্রিক্ট ডায়েটারি কন্ট্রোল জরুরি। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখছি যে ব্লাডের সুগারটাও বেড়ে যেতে পারে। তবে আরেকটা মোস্ট কমন শর্ট টার্ম কমপ্লিকেশন আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো যে বাচ্চার ব্লাড প্রেশার বেড়ে যায়। সো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে অর্থাৎ ওষুধটা শুরু হয়ে গেল আর আমরা একেবারে 3 মাসের জন্য ওষুধ একবারে খাওয়াতে থাকলাম, সেরকম না। আমাদেরকে অবশ্যই একটা নিয়মিত বিরতিতে, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর তাকে ফলো আপের ভিতরে রাখতে হবে যে তার আসলে ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা, এই জিনিসটা মনিটরিং করতে হবে।
আর লং টার্ম কমপ্লিকেশন যেটা জানাটা খুবই জরুরি সেটা হলো যে যাদের স্টেরয়েড রেজিস্ট্যান্ট যে টাইপটা আছে অথবা যাদের এই রোগটা বারবার আসতে থাকে একেবারে খুব ঘন ঘন স্টেরয়েড খেতে হচ্ছে বা কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে স্টেরয়েড আছে তাদের ক্ষেত্রে দুইটা সাইড ইফেক্ট জানা খুবই জরুরি সেটা হলো যে বাচ্চাগুলো শর্ট স্ট্যাচার হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো 3-4 বছরে এই রোগটা শুরু হয়েছে 5 বা 6 বছরে যখন স্কুলে যাচ্ছে যে দেখছে যে স্কুলের সব বাচ্চা তার সমবয়সী কিন্তু সে সবার থেকে ছোট। তো এটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন স্টেরয়েডের। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কমপ্লিকেশন এটা হচ্ছে যে আমাদের চোখে ছানি পড়তে পারে। তো এই বাচ্চাগুলো যদি অনেক লম্বা সময় ধরে স্টেরয়েড খায় তাদের ক্ষেত্রে রেগুলার একটা ইন্টারভালে চোখ পরীক্ষা করাতে হবে যে তাদের আসলে ক্যাটারাক্ট ডেভেলপ করতেছে কিনা। কখনো কখনো ক্যাটারাক্টের পাশাপাশি চোখের প্রেশারও বেড়ে যেতে পারে। আর আরেকটা কমপ্লিকেশন সেটা জানা জরুরি যে এই স্টেরয়েডটা আমাদের শরীরের হাড্ডি ক্ষয় করে দেয়। তো অনেকের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা যাদের ক্ষেত্রে খুব বেশি লম্বা সময় ধরে হাইড্রোস ওষুধ খেতে অনেক সময় আমরা ফ্র্যাকচারও পেয়ে থাকি। আচ্ছা স্যার, আমরা তো জানি যে যে কোনো একটা ডিজিজ যখন ডায়াগনোসিস হয় ট্রিটমেন্টের তো দুটো ভাগ আছে, একটা তো আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করলাম, আর কিছু লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটারি মডিফিকেশনেরও প্রয়োজন আছে লং টার্ম সার্ভাইভালের জন্য। নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে আসলে ডায়েটারি মডিফিকেশন বা হ্যাবিটটা কীরকম হয়? ধন্যবাদ আপনাকে। দেখেন যেহেতু এত ছোট একটা বাচ্চার এই রোগটা হয় আর তার জন্য ডায়েটারি রেস্ট্রিকশন শুনতেই আসলে খুব খারাপ শোনায়, কিন্তু মানে খুব মন খারাপ করার মতো বিষয় হলো আমাদের একেবারে মিনিমাম কিছু রেস্ট্রিকশন খুবই জরুরি। যেমন ধরেন আমরা শুরুতেই বলছিলাম যে এই রোগে কোলেস্টেরলটা বেশি থাকে এবং কোলেস্টেরল বেড়ে যেতে পারে পরবর্তীতে প্রেডনিসোলনের জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়তে পারে। সো আমাদের ক্ষেত্রে চর্বি এবং লবণ এই দুটো একেবারেই পরিহার করতে হবে। তবে এটা এরকম না যে আপনাকে বাসার খাবারের সাথে যেটা রান্না হয় ওখান থেকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হবে মেইনলি হচ্ছে আউটসাইড ফুডের যে লবণ বা চর্বিগুলো থাকে, অর্থাৎ সল্টি স্ন্যাক্স যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। পাতে আলগা লবণ খাওয়া যাবে না। আর চর্বি জাতীয় মানে হচ্ছে যে বাইরের যেসব ফ্রাইড খাবার এগুলোকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে এই সময়গুলোতে আপনার একটু চর্বি জাতীয় মাংস, বিশেষ করে গরু খাসির মাংসটা অ্যাভয়েড করা ভালো। এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো মিষ্টি বা ছানা এগুলো অ্যাভয়েড করা উচিত। আর আমাদের বাচ্চারা সব থেকে বেশি ডিমান্ডিং যে জিনিসগুলো থাকে যে সফট ড্রিঙ্কসের প্রতি, যেগুলো তো অনেক হাই সুগার থাকে, তো এই জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে। কোনো ধরনের জুস যদি সেটা বাচ্চাকে দিতে হয় সে ডিমান্ড করে তাহলে অবশ্যই বাসায় তৈরি হতে হবে। সো এই সময়টা বাসায় তৈরি পারিবারিক খাবার যেটা কম সুগারে হবে এবং কম তেলে হবে সে ধরনের খাবারই বাচ্চার জন্য উপযুক্ত। আচ্ছা স্যার, কিছু কিছু ক্ষেত্রে তো এটা কিউরেবল একটা ডিজিজ হিসেবে পরিণত হয়, আর কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কন্টিনিউ হচ্ছে। তো সেক্ষেত্রে তো স্যার প্রোগনোসিসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা এরকম নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চার প্রোগনোস্টিক ভ্যালুটা বা ফলো আপ প্যাটার্নটা কীরকম হয়? ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য জানা যে আমরা টাইপটা যখন ডিসকাস করছিলাম তখন একটা টাইপ বলছিলাম যে জীবনে হয়তো একবারই হয়। সো এটা বেশিরভাগের ক্ষেত্রে আর দ্বিতীয়বার কখনো আসে না। আর 30% থাকে যাদের বছরে 1-2 বার আসে, কিন্তু তাদের ক্ষেত্রে 10-12 বছর বা কারো ক্ষেত্রে 15-16 বছর বয়সে যে এটা এমনিতেই ভালো হয়ে যায় সেটা আর লং কন্টিনিউ হয় না। কিন্তু যে টাইপটা আমরা দেখি যে বারবার আসতেছে বা যারা শুরুতেই বা কোনো না কোনো সময় স্টেরয়েড রেজিস্ট্যান্ট হয়, তখন তাদের হিস্টোলজিক্যাল টাইপের উপরে ডিপেন্ড করে আমরা প্রগনোসিসটা বলতে পারি যে এটা আসলে লাইফ লং ক্যারি করে। ইভেন কারো কারো ক্ষেত্রে এটা অ্যাডাল্টহুডেও ক্যারি করতে পারে। যেমন ধরেন যে আমরা দেখলাম যে খুব বারবারই আসতেছে, তখন আমরা বায়োপসি করে দেখলাম যে না এটা মিনিমাল চেঞ্জ ডিজিজ, একেবারে মিনিমাম কিছু চেঞ্জ আসছে, তেমন একটা ইমিউনোলজিক্যাল চেঞ্জও এখানে নাই, মানে হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জও মিনিমাম, ইমিউনোলজিক্যাল চেঞ্জ অত বেশি না। তখন সেক্ষেত্রে আমরা দেখছি যে এটা একটা পর্যায়ে পরে ভালো হয়ে যায়, একটা পর্যায়ে চিকিৎসার পরে। কিন্তু তার মধ্যে যখন দেখি যে ইমিউনোলজিক্যাল প্রোফাইলগুলো অতটা ভালো হয় না বা হিস্টোলজিক্যাল টাইপটাও একটু বেশ ডিফিকাল্ট, যাদের অনেক বেশি প্রোটিন যায়, অনেক হেভি প্রোটিন ইউরিয়া হয়ে থাকে, সো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এটা অ্যাডাল্ট বয়সেও এটা কখনো কখনো রিলাপস হতে পারে। আচ্ছা স্যার, যখন এটা অ্যাডাল্টহুডে ট্রান্সফার হচ্ছে তখন আসলে আমাদের ফলো আপ প্যাটার্নটা কীরকম হয়? বেসিক্যালি আমাদের ফলো আপ প্যাটার্নটা ইন জেনারেল, সেটা অ্যাডাল্ট হোক আর অ্যাডাল্টহুডে যাওয়ার পরেও হোক বা পেডিয়াট্রিক্স এজেই হোক, আমরা নর্মালি বলে থাকি যে যদি পেশেন্ট রিমিশনে থাকে, অর্থাৎ তার পেশাব যদি ক্লিয়ার থাকে, তারপরেও আপনি অবশ্যই 3 মাস পর পর ফলো আপ করবেন এবং বাসাতে অবশ্যই আপনি রেগুলার একটা নিয়মিত বিরতিতে পেশাবটা চেক করবেন।
যখন আপনি ওষুধ খাওয়াচ্ছেন বা ডিজিজটা খুব ঘন ঘন আসছে তখন আপনি প্রতিদিন, যখন ডিজিজটা অনেক দিন পর পর আসছে তখন হয়তো আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি চেক করলেন একটা মার্কিং রাখার জন্য। আর পরবর্তীতে যদি ডিজিজটা ধরেন এটা যদি অ্যাডাল্টহুডে চলে যায়, তো আমরা তো তখন একটা পর্যায়ে বয়সের পর থেকে আমরা অ্যাডাল্ট ফিড নেফ্রোলজিস্টের কাছে এটা ট্রান্সফার করতে থাকি, যে আসলে তারা যখনই কমফোর্টেবল হয় আমরা তাদেরকে ট্রান্সফার করে দিই অ্যাডাল্টের কাছে। তবে ফলো আপ শিডিউলটা একই রকমই হবে। যদি এই রোগটা না থাকে তাহলে অবশ্যই তারা 3 মাস পর পর একজন ডাক্তারের ফলো আপে থাকবে, যে তার এই নেফ্রোটিক সিনড্রোমই শুধু নয়, বাট এটা রিলেটেড অন্য কোনো প্রবলেম নতুন করে আসছে কিনা। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আলোচনা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে সংক্ষিপ্ত আকারে। দর্শক, আপনাদেরকে ধৈর্য ধরে এই অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ। নেফ্রোটিক সিনড্রোম খুবই কমন একটি বাচ্চাদের রোগ এবং এই রোগে সচেতনতা খুবই জরুরি। যেমন এই রোগটা যেহেতু বারবার আসতে পারে, সুতরাং এটা অবহেলা না করে অবশ্যই আপনি একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এবং আমাদের দেশে মোটামুটি বড় বড় বিভাগীয় শহরে এখন শিশু কিডনি রোগের চিকিৎসকরা বসেন। সুতরাং আপনি অবশ্যই একজন শিশু কিডনি রোগের পরামর্শ মতেই আপনার শিশুর চিকিৎসাটা করাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি শিশুদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।